বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এখন তুঙ্গে। হাদি হত্যা, কে হাদিকে মারলো, একই সঙ্গে ইলেকশন, আগামীকাল হবে নমিনেশন সাবমিশনের শেষ দিন। ফলে সবাই রাজনৈতিক পাড়া উত্তুঙ্গে উঠে গেছে, জোশে উঠে গেছে, অন্য কোনো দিকে মন ফেরানো কঠিন। সেই সময়ে আজকে সাবজেক্ট করবো অনেকটা যেন সেদিক থেকে মন ফেরাতে ঠিক না, একটা মনটাকে রিলিজ করতে, সেই ধরনের একটা সাবজেক্ট আজকে নিয়েছি। নোয়াখালী। নোয়াখাইল্লা কি, কেন বলা হয়, কেন বলি আমরা, এটাও আসলে সিরিয়াস সাবজেক্ট। এটা নোয়াখালী ডিস্ট্রিক্টের লোকদেরকে নিচে দেখানো, ছোট করা যেন না, এটা খুব সিরিয়াস হলাম, কিন্তু ভঙ্গিমাটা হবে মজা করে বলা। এই আলোচনা শুরু করার আগে একটা সাবধান বাণী সবাইকে দিয়ে দিই। এই যে আমরা নোয়াখাইল্লা বলি, কাউকে ছোট দেখাই, এটা কিন্তু খুব মারাত্মক অপরাধ। অপরাধটাকে আপনার অ্যানথ্রোপোলজির ভাষায় বলে, নৃতত্ত্ববিদ্যা ভাষায় বলে এথনিক ঘৃণা। বাংলা করলে বললে, আমাদের এদিকের বাংলা করে বললে হবে, এটা হলো জাত ঘৃণা। অন্য একটা জাত, অন্য একটা এথনিসিটিকে মিশা করে দেখা, এটা খুব বড় ধরনের অপরাধ, সিরিয়াস অপরাধ। কিন্তু এটাকে আমরা বলি, ইংলিশে বলি এথনিক, ETHNIC, এথনিসিটি। এখন এথনিসিটি হোল বেঙ্গল একটা এথনিসিটি হতে হবে, বেঙ্গল একটা এথনিসিটি হতে হবে। বাঙালি, তোরা কি পারবি? তার মানে আমরা বাঙালি বলে এই এথনিসিটিকে নিচে করে দেখলো। সো নট নেসেসারি একটা বড় জাত হতে হবে, যে ডিস্ট্রিক্টটাকেই, নোয়াখালীকে নোয়াখাইল্লা ওর নিচে দেখানোর জন্য এটা বলছে। এটা হচ্ছে এথনিক ঘৃণা। কাউকে নোয়াখাইল্লা বলা, তুই দিনাজপুরিয়া, অমপুরিয়া, এই যে কাউকে এই শব্দগুলো বেকার বাঁকা করে উচ্চারণ, এগুলোর ভিতর দিয়ে কাউকে নিচে দেখানো হয়। এই ব্যাপারে আমরা যত সচেতন থাকবো ততই ভালো। যেমন ধরেন, এটা কত সিরিয়াসলি দেখা হয়, একটা কারণ কাণ্ড বললে বুঝবে। কেউ যদি UN-এ চাকরি করতে, জাতিসংঘে, আর সে যদি তার কলিগ, জাতিসংঘ মানে বুঝতে পারে অজস্র দেশের, এমন কোন দেশ নাই যার লোক UN-এ পাওয়া যাবে না, ব্যাপারটা এরকম। বলে আপনার কলিগরা হলো নানান দেশে। এখন ওই টাইপের এথনিক ঘৃণা যদি কোনো দেশের বিরুদ্ধে বলে রাখেন, বলে ফালান, না বুঝে, না খেয়াল করে, আপনাকে 24 ঘন্টার মধ্যে হাতের টিকিট ধরে দিয়ে বাড়ি যান। বলে বুঝতে পারবেন কি করা অ্যাকশন, এগুলো একটা স্টাফদের বেলায়। ওদিকে দেখেন দেশের বেলায় এথনিক ঘৃণা ছড়াইছেন যদি বলতে পারে, এথনিক ক্লিনজিং যেখান থেকে আসছে, যে আপনি অমুক এথনিক গোষ্ঠীকে একদম মুচ্ছা সাফা করে দিন, এই টাইপের কোনো কথা গিয়ে রাজনীতিতে যদি এনে থাকে, তাহলে ওই রাষ্ট্রের, ওই রাষ্ট্রপ্রধানের বা যে অপরাধটা করেছে তার যাবজ্জীবন UN-এর জেলখানা থাকতে হবে। কথা বুঝতে পারতেছেন? যাবজ্জীবন কেন খান? UN-এর ফাঁসি দেওয়ার নিয়ম নেই। সর্বোচ্চ শাস্তি হলো যাবজ্জীবন জেলখানা থাকতে হবে, বেরোতে পারবেন না। থেকে এত সিরিয়াসলি দেখাচ্ছেন। আলাদা করে একটা কোর্ট বানানো হয়েছে, 2001 সালে আরেকটা কোর্ট তৈরি হয়েছে এগুলোর কেস ডিল করার জন্য। এই 2001 সালে তৈরি হওয়া যে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, যেটা তৈরি হচ্ছে ICC, এই ICC-র কোর্টের আপনার সাজা হবে কিন্তু যাবজ্জীবন। ফলে এথনিক ঘৃণা ছড়ানোটা কত সিরিয়াস ম্যাটার করে এটাই বলছে। কারণ এথনিক ঘৃণার পিছনে আবার আছে কিন্তু আপনার শ্রেষ্ঠত্ব। আপনি নিজেকে যখন শ্রেষ্ঠ ভাবেন, তখন আরেকজনকে নিচে দেখান, বা উল্টাটা, কাউকে নিচে দেখানো মানে হলো আমি শ্রেষ্ঠ। তো দেখে মনে হয় যে কেউ বোধহয় একজনকে মজা করতেছে, না, জিনিসটা তো মজা না, আসলে না, সিরিয়াসলি করে নাই, সবাই করছে, সেও করে। কিন্তু আমাদের সবার এই কথাটা মনে রাখা উচিত, এথনিক ঘৃণা খুব খারাপ জিনিস।
এথনিক ঘৃণা এত সিরিয়াসলি দেখা হয় এই জন্য যে এটা যদি চলতে থাকে তাহলে কি হবে? সারা দুনিয়াতে অসংখ্য এথনিসিটি আছে, এখন এক এথনিসিটি কাটা শুরু করে তা বাদ থাকবে কি? কে যে দুনিয়া থেকে বাঁচিতে গেলে পরে এইটাকে ফুল স্টপ দিতে হবে। নো এথনিক ঘৃণা, নো এথনিক ক্লিনজিং। ক্লিনজিং তো চরম জায়গায় নিয়ে গেছেন আপনি। কসোভোর অবস্থা দেখেন, কসোভোর যতগুলো মামলা হয়েছে সবাই জেলখানা আছে যাবজ্জীবনে। এই কারণে যে কাউকে নিচে দেখানো যায় এমন কোনো কথা বলা, এটা অপরাধ আসলে। সো এগুলা আমরা সামাজিক ভাবে যেন প্র্যাকটিস না করি। আর মজা করে বন্ধুকে বলেছেন, মজার ভিতরে যেন থাকে, নিচের লেভেলে যেন থাকে, পর মুহূর্তে যেন আবার তাকে আগে ভাবছিলেন যে এটা যেন সিরিয়াস না হয়। এগুলা আমাদের যেন বলতে গিয়ে, সো আমরা কি এমন ধরনের সাবজেক্ট নিয়ে কথা বলছি যার ভিতরে কারো কারো মনে এরকম হতে পারে, এটা যেন না হয় সেই জন্য এই সাবধান বাণীটা আগে দিয়ে রাখলাম। এটা মনে রেখে আমার এই কথাগুলো এখন শুনবে। ওকে, এখন আসেন, এই যে নোয়াখালী থেকে নোয়াখাইলা, পাকিস্তানকে পাকি বলা, এই যে নাম বাঁকায় দেওয়া, বাঁকায় উচ্চারণ করা, এটা এথনিক ঘৃণা। কিন্তু এত বুঝে না বুঝে তো করি না। বাংলাদেশে যদি পুরান জেলা থাকে 22টা 23টা, নোয়াখালী পুরান জেলার একটা, তো বাকি 21টাই তার বিরুদ্ধে এই একই টিটকিরি মারতে, এটা তার জন্য সে জায়েজ, এরকম ধারণা আছে। আর এখনকার 64 জেলার বিরুদ্ধে তো বুঝতেই পারছেন কি অবস্থা গেছে এটা। সো এরকম হলো কেন? নোয়াখালীর লোক এত খারাপ? এগুলো একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন বলে দিয়ে আপনাদের অনেক কাজে লাগবে এখন যে কথাটা বলবো। চিন্তা করার ক্ষেত্রে এটা একটা মারাত্মক গাইডলাইন। সেটা হলো, একটা তো শুনছেন যে কাউকে নিচে দেখানোটা কেন খারাপ, এথেনিসিটি দিয়ে তাকে নিচে দেখানো, ওটা বলছি আমি। কিন্তু এখন বলবো আরো একটা সিরিয়াস জায়গা, যে কোনো চিন্তার শুরুর দিক থেকে এটা খুব গুরুত্বপূর্ণ। সেটা হলো সেটা হলো সেটা হলো ওকে, আচ্ছা, এই যে আমরা বলি বাঙালিরা খারাপ, এই কথা মানে কি? মানে হলো দেখেন, সব মানুষের ভিতরে খারাপ ভালো দিক আছে। এখন আপনি যখন বলেন যে পার্টিকুলার একটা মানুষ খারাপ, কিন্তু তাকে বানা ফেলাচ্ছেন আপনি, এটা যেন সাধারণ সিমটম। আপনি যখন বলেন বাঙালিরা খারাপ, এই কথাটার প্রবলেম কি? প্রবলেমটা হলো আপনার চিন্তার মধ্যে প্রবলেম আছে। না, শুধু এথেন্টিক সমস্যা বলেন, আরো সিরিয়াস প্রবলেম আছে। সেটা হলো প্রতিটা বাঙালি কি খারাপ? এটা ইম্পসিবল, হতে পারে না। ওদের ভিতর 2-4 জন খারাপ থাকতে পারে, কিন্তু আপনি বলার সময় কি করবেন? সিঙ্গুলারকে বানাই দিবেন জেনারেল, যেটা একটা ব্যক্তির দোষ, কয়েকটা ব্যক্তির দোষ, সেটাকে বানা দিলেন যত বাঙালি আছে সবার দোষ। তাই গেল না জিনিসটা? তাহলে যেটা ছিল আসলে সিঙ্গুলার, একটা ব্যক্তির দোষ, আপনি খেয়ালই করতেছেন না, আপনি কিন্তু বলে বসতেছেন বাঙালিরাই খারাপ, পাখিরাই খারাপ, পাঞ্জাবিরাই খারাপ। দেখেন কাণ্ড কারখানা, হতেই পারে 2-4 জন খারাপ বা 2-4 জনের খারাপ কাণ্ড দেখে, যারা বাংলাদেশে 71 লড়তে আসছিল, ওল পাঞ্জাবের লোককে আসছিল না। কিন্তু আপনি যখন বললেন পাকিস্তানিরাই খারাপ, পাঞ্জাবিরাই খারাপ, তার মানে কি হয়ে গেল? ঘটনাটা কিছু বিশেষ লোকের জন্য, আপনি কিন্তু এটা চাপাই দিচ্ছেন যখন, তখন সবার উপরে। এটা কেউ খেয়াল করছে না, এবার বলাটা বাস্তবে ঠিক না। এটা আপনার চিন্তার মধ্যে গন্ডগোল আছে আর কি। একটা সাধারণ সিমটমকে আপনি, এই জন্য এটাকে বলে সাধারণ সিমটমকে জেনারেল সিমটম বলে প্রচার করতেছেন, খেয়ালই না করে এটা একটা সুনির্দিষ্ট একটা বা 2টা লোকের বা কয়েকটা লোকের, এটাকে আপনি জেনারেল বানায় ফেলেন। এই জন্য এটাকে বলে সাধারণকে বিশেষ করে ফেলার চিন্তার ত্রুটি। সাধারণ
আর বিশেষ বিশেষ কিছু লোকের প্রবলেমকে, বিশেষ কিছু লোকের ত্রুটিকে সব মানুষের ত্রুটি বলে চালা দিচ্ছে। কথা বুঝে গেছে? একটা চিন্তা করে দেখেন, প্রত্যেকটা নোয়াখালীর লোক কি খারাপ? এটা হতেই পারে না। প্রত্যেকটা দিনাজপুরের লোক কি খারাপ? এটা হতে পারে না তো আসলে। আপনি দু চারটে লোক দেখেছেন, বা যেই লোকটাকে দেখেছেন হচ্ছে সে খুবই খারাপ, ঘটনাচক্র সে দিনাজপুরের, এখান থেকে আপনি কনক্লুশনে যাচ্ছেন দিনাজপুরের লোক মাত্রই খারাপ। তার মানে কি হলো? বিশেষ একটা লোকের খারাপকে আপনি সাধারণভাবে সব লোকের খারাপ বলে চালাই দিচ্ছেন। মানুষ মাত্রই খারাপ, এটা কি হলো? দুনিয়া হরেক রকম মানুষ আছে, সুনির্দিষ্ট একটা মানুষের, কয়েকটা মানুষের খারাপ দিক দেখে আপনি সিদ্ধান্ত টেনেছেন মানুষ মাত্রই খারাপ। তাইলে এটা হচ্ছে সাধারণকে বিশেষ বলে চালাই দেওয়া। আবার কখনো কখনো উল্টাটাও হয়, বিশেষকে না, এটা হলো বিশেষকে সাধারণ বলে চালা দিচ্ছেন। আবার কখনো কখনো হবে সাধারণ জিনিসটা, সাধারণ সবার মধ্যে আছে, সেটা আবার সেই দোষটা আবার সব বিশেষের মধ্যে নাও থাকতে পারে। যেমন মনে করেন বাঙালির মধ্যে কেউ কেউ আছে, বাংলা তো বলবেই, তার যেহেতু তার মাদার টাং, মাদার ল্যাঙ্গুয়েজ, এদের ভিতরে কেউ কেউ ইংলিশও বলতে পারে। এখন আপনি যদি বলেন বাঙালি মাত্র ইংলিশ বলতে পারে, বুঝলো? এটা তার মানে কখনো কখনো সাধারণ স্বভাবটাকেও সব বিশেষের মধ্যেই এটা আছে, এটাও তো না হতে পারে, এক্সেপশনাল থাকে না। যেমন আপনি বললাম, আমি বললাম বাঙালি মাত্র বাংলা ভাষা তো জানি না, বহু বাঙালি আছে বাংলা ভাষা জানে না। ওর জন্ম হয়েছে আমেরিকাতে, মা বাবা বাঙালি, কিন্তু এনভায়রনমেন্টের কারণে, স্কুলিং এর কারণে তার বাংলা ভাষাটা জানা। আমার ছোট ভাই সেদিন অভিযোগ করতেছিল, অনুযোগ বলে যে সেকেন্ড জেনারেশনের লোকেরা, তার সন্তানেরা, তারা কেউ বাংলা লিখতে পারে না, বাংলা বলতে পারে, লিখতে পারে না, বানান ঠিকঠাক তার থাকে কানাডায়। এখন আমি বললাম যারাই কানাডায় থাকে, বা ওই যে বাঙালি মাত্রই তো বাংলা পারবে, বাংলা লিখতে পড়তে পারবে, তো এক্সেপশনাল জিনিস তো আছে আসলে। ফলে সাধারণ সিমটমটা, লক্ষণটা, বৈশিষ্ট্যটাকে আপনি বিশেষের ভিতরে ওই বৈশিষ্ট্য থাকবেই, এটা ধরুন না। তাহলে এই ধরনের সাধারণকে বিশেষ বলে চালানো, তাহলে মূল জিনিস হলো সাধারণকে বিশেষ বলে চালানো অথবা বিশেষকে সাধারণ বলে চালানো, এই দুইটাই আমাদের চিন্তার মধ্যেকার ত্রুটি। ক্লিয়ার? মারাত্মক ত্রুটি কিন্তু এটা। সাধারণকে বিশেষ বলে চালানো যাবে না, আর বিশেষকেও সাধারণ বলে চালানো যাবে, দুটি প্রবলেম। তো আমাদের চিন্তার ক্ষেত্রে কথা বলার সময় আমরা যেন এটা খেয়াল রাখি। যদি এটা খেয়াল রাখি তাহলে আর কাউকে ন খাইল্লা বলে গালি দেব। আপনি কোন একটা তো খারাপ সওয়াল দেখতেন, এই জন্য হোল নোয়াখালীর লোকেরা মাত্রই খারাপ, তাই হয়ে গেছে না? তো হতে পারে না জিনিসটা। তাহলে এথনিসিটির ক্যাচালের ভিতরে কিন্তু এই জিনিসটা আছে। এথনিসিটি মানেই হলো আপনি বিশেষ সমস্যাকে সাধারণের সমস্যা হিসেবে দেখতেছেন, অথবা কখনো সাধারণকে বিশেষ বলে চালাইতেছেন, এই প্রবলেম তৈরি করবেন। এটা হলো চিন্তার ফান্ডামেন্টাল জিনিস আর কি। চিন্তা শুরু করার আগে যদি এই সম্পর্কে সতর্কতা না রাখেন, তাহলে আপনি কখনোই কোনো ভালো কনক্লুশনে, সঠিক কনক্লুশনে পৌঁছাবেন না। আর কই নাই নোয়াখালীর উপত্র খারাপ, এটা কথা বলে বসু ক্লিয়ার। ফলে এটাও আরেকটা প্রবলেম দেখালাম যে আমরা যেন সাবধান থাকি এইসব ব্যাপারে। তো একটা তো গেলে এথনিসিটি, আমি এথনিসিটি মেনে ঘৃণা করলে এই প্রবলেম হবে, কিন্তু আবার চিন্তার ক্ষেত্রে আপনি উইক পার্টে, উইক একটা লোক হয়ে যাবেন। ওকে, এখন আমরা সাবজেক্টে ঢুকি। সাবজেক্টটা হলো কেন নোয়াখালী এত ডিস্ট্রিক্ট থাকতে না, সব ডিস্ট্রিক্টে এক ডিস্ট্রিক্ট আরেক ডিস্ট্রিক্টের নামে খারাপ কথা বলে, মজা করে, কিন্তু নোয়াখালীর উপর সবার সবার চোট বেশি, মানে সবারই চোট হলো নোয়াখালীর উপরে। এইটা কেন হলো? এই আমরা সাবজেক্টে ঢুকছি এখন। আমাদের সাবজেক্ট হলো নোয়াখালী ডিস্ট্রিক্টে এমন একটা জায়গা, জিওগ্রাফিক্যাল লোকেশন বাংলাদেশের মধ্যে,
এটা একটা কারণ। যেমন এমনকি নোয়াখালীর জিওগ্রাফিক্যাল লোকেশন এরকম হলো, যেমন ইসরায়েলি কি হবে, আপনি পুরো বাংলাদেশের যদি পুরান আমল ধরি 22-23টা ডিস্ট্রিক্ট, এই কালো 64টা, তো যেখান থেকে রওনা দেন না কেন, আপনি অন্য কোথাও যেতে গেলে তো ইউজুয়ালি আপনি রাজধানী হয়ে যায়। এমনিতে দক্ষিণাঞ্চল হলে আগে রাজধানী আসবে, তারপর উত্তরাঞ্চলে যাবে, পশ্চিমাঞ্চলে যাবে, পূর্বাঞ্চলে যাবে। এটি হওয়াটা স্বাভাবিক। কিন্তু অদ্ভুত সময়ের কথা বলছি, 47-এর আগে। 47-এর আগে থেকে নোয়াখালী থেকে, মানে আমাদের সেকালের রাজধানী হলো কলকাতা। হোল ইন্ডিয়ার, শুধু বেঙ্গলের রাজধানী না কিন্তু, কলকাতা হোল ইন্ডিয়ার রাজধানী। ব্রিটিশ ইন্ডিয়ার রাজধানী ছিল কলকাতা। কতদিন? একেবারে যেদিন থেকে ওরা গাড়ি বসছে 1757 থেকে শুরু করে 1925 সাল পর্যন্ত। তারপরেও এটাকে দিল্লি নিয়ে যেতে যেতে আরো কয়েক বছর লাগছে, ততদিনে যাওয়ার সময় হয়ে গেছে তাদের। ব্রিটিশ ছেড়ে চলে গেছে 47-এ। ফলে বুঝতে পারছেন কত দীর্ঘ সময়ের জন্য কলকাতা তাদের রাজধানী ছিল। সো কলকাতা সেই অর্থ হোল ইন্ডিয়ার রাজধানী, এটা মনে রাখতে হবে। ওকে, এখন নোয়াখালী থেকে আমি কলকাতা যেতে গেলে ঢাকায় আসতে হয় না। কেমনে? দক্ষিণবঙ্গ থেকে ঢাকা মোটামুটি সেন্টারে না এসে আপনি কলকাতা যাবেন কেমনে? এখনকার কলকাতা চিন্তা করলেও আচ্ছা যশোর দিয়ে চলে যাব না, সে আমলে চিন্তা করা হতো নোয়াখালী থেকে লঞ্চ, ডাইরেক্ট লঞ্চ ছিল ডায়মন্ড হারবার যাবার কলকাতার বন্দরটার নাম। তো যাদের যাদের ডাইরেক্ট লঞ্চ ছিল তাদের তো ঢাকা আসার দরকার নেই। তাদের আমলের ইন্ডিয়া আর একালের ইন্ডিয়া এক না, যেহেতু সে ডাইরেক্ট যোগাযোগ আছে। ফলে যেমন ধরেন একটা বাসার একটা মেয়ে, নোয়াখালীর মতন শহর কনজারভেটিভ, সেকালে কনজারভেটিভ আরো প্রখর, দেখা যাচ্ছে একটু অবস্থাপন্ন ঘরের মেয়েকেই পাবেন আপনি কলকাতার লেডি ব্রাবন কলেজে পড়েছে। ওখানকার মাস্টার্স, কি সাংঘাতিকতা। লেডি ব্রাবন কলেজ ব্রিটিশ আমলের বিখ্যাত কলেজ একটা। ওই আমলের যারা এডুকেটেড, যারা ওই আমলে মাস্টার্স পাস করছে, বুঝবেন যে লেডি ব্রাবন কলেজ টাইপের কিছু একটা হবে। এখন নোয়াখালীতে যে পরিমাণ এডুকেটেড লোক, লোড ব্রাবন কলেজের লোক আছে ওখানে। এই নোয়াখালীর মধ্যে একটা কলকাতার তুলনাটা মহসল, গুরুতর মহসল। ওটা হলো কেমনে? কারণ ওর পক্ষে কলকাতা যাওয়াটা ইজি। সো কমিউনিকেশন কারণ এটা হচ্ছে, যেটা হয়তো দিনাজপুরের লোক হয় না এরকম, এত সুবিধা নাই। আর সেকালে যানবাহন বলতে তো নৌপথের সবচেয়ে আরামের, বিনা পয়সা, কম পয়সার যানবাহন এটা। তো এগুলো সুবিধা নোয়াখালী ছিল। এই কথাগুলো বলছি এই জন্য, এখন নোয়াখালীকে একটু আমাদের অন্য অ্যাভারেজ ডিস্ট্রিক্টের থেকে একটু আলাদা করে দিবে। এটার আবেদন বা গ্রাউন্ড প্রিপারেশন বলতে আমি এই কথাগুলো বলছি। নোয়াখালীর জীবনে, নোয়াখালীর ডিস্ট্রিক্টের লাইফের মধ্যে সবচেয়ে দুর্যোগপূর্ণ ঘটনাটা হলো 1951 সালে। এত জায়গা থাকতে 1951 কেন? এটা রেয়ার, বাট কখনো কখনো হয়। ওকে, ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার মানিতে আমরা বাংলায় বলতে অভ্যস্ত জেলা সদর। কোথা কোথাও আছে দেখেন, ধরেন যে আচ্ছা ঠিক আছে, তোমার জেলার সদরটা কে জানে, মানে আমার বাড়ি দিনাজপুর, তোমার বাড়ি কি জেলা সদরে? দিনাজপুর নামে একটা পৌরসভা থাকবে, দিনাজপুর নামে একটা উপজেলা থাকবে, উপজেলা গুলোর মধ্যে একটা থাকবে সদর। সদর মানে ওটার নামই হলো আসলে দিনাজপুর, উপজেলার নামও দিনাজপুর। ওটাকে আমরা ইউজুয়ালি সদর বলি। সদর ফার্সি শব্দ, সদর রাস্তা যেমন বলি ওই অর্থে সদর। তাহলে ডিস্ট্রিক্টের সদর মানে কি? বলা হয় এটা নোয়াখালী ডিস্ট্রিক্ট। তো কোন জায়গাটাকে নোয়াখালী বলবো আমি? আসলে নোয়াখালী তো অনেক বড় ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট মাত্রই অনেক বড় জায়গা। তো পুরা ডিস্ট্রিক্ট জুড়ে তো আর পুরাটাই নোয়াখালী এটা বললে তো। আচ্ছা, নোয়াখালীর কোথায়, এই আবার কোথায় জিজ্ঞেস করবে, এটা কেন জিজ্ঞেস করে?
তখন বলতে হয় সদরে। আর সদর মানে কি, কোনটাকে সদর বলে অ্যাকচুয়ালি? সদর মানে হলো, বা অ্যাকচুয়ালি ডিস্ট্রিক্ট বলতে কি বোঝায়, মানে স্পেসিফিক কোন জায়গাটাকে ডিস্ট্রিক্ট বলে বুঝতে হয়। নোয়াখালীর সদরটাকে বলা হয় সদর মানে, সদর আবার কার উপর নির্ভর করে? সদর মানে নির্ভর করে যেখানে ডিসি অফিসটা থাকে, প্রশাসনিক প্রধান যে সে হলো ডিস্ট্রিক্ট কমিশনার, ডিসি। তাহলে ডিসি অফিসটা যেখানে, আর কি হবে, ওর পাশে দেখবেন একটা জেলা, যেহেতু ফলে জজ কোর্ট আছে, কোর্ট বিল্ডিং ও পাশে থাকবে, আশেপাশে। তাহলে কি কি থাকবে, সিমটমটা খেয়াল রাখেন। ডিসি অফিস থাকবে, সভাপতি পুলিশ হেডকোয়ার্টার থাকবে, একটা যে জেলখানা থাকে সেটাও আশপাশে থাকবে। এই ধরনের মাস্ট সরকারি অফিসগুলো যেই চত্বরের মধ্যে থাকে, 1 কিলোমিটার 2 কিলোমিটার হোয়াট এভার, সদর বলতে ওইটা বোঝায়। ইংলিশে বললে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার, হেডকোয়ার্টার বলতে সাধারণত এটা বোঝায়। তার মানে আসলে যত পুরা ডিস্ট্রিক্টটাই নোয়াখালী বলেন না কেন, আসলে অ্যাকচুয়াল ক্ষমতাটা ওই সদরের মধ্যে, বিকজ সরকারি অফিসগুলো ওখানে। ইভেন আরটা পাবেন, সার্কিট হাউস পাবেন একটা। ঢাকা থেকে বড় বস আসলে কোথায় থাকবে? এই জন্য তাদের থাকার জায়গাটার নাম হলে, আমার ব্রিটিশ আমল থেকে বলে অভ্যস্ত, সার্কিট হাউস। ওদের গেস্ট রুমটাকে বলা হয় সার্কিট হাউস। ওই পাড়াটাকে, ওই বিল্ডিং এর যে জায়গায় থাকে ওটাকে বলেন সার্কিট হাউস। ঢাকারও একটা সার্কিট হাউস আছে। ঢাকা তো দেখেন, ঢাকার ভিতরে একটা আছে, কিন্তু এখন আমাদের কাছে না, আর একটা শব্দ নিয়ে আসছে আমরা, মেট্রোপলিটন এরিয়া। দেখেন আর একটা শব্দ চলে আসছে। ইভেন পুলিশের মধ্যে দেখেন, ডিস্ট্রিক্টের বেলায় বলবে এসপি, পুলিশের বড় র্যাঙ্ক সবচেয়ে। ঢাকা বলেন না, ঢাকার পুলিশের সবচেয়ে বড় কর্তাটার নাম হলো মেট্রোপলিটন কমিশনার। ঢাকার কমিশনার কতটা বলবেন, পুলিশের কমিশনার, ডিআইজি লেভেলের পোস্ট। এই এখন বুঝতে চাচ্ছেন যে হেডকোয়ার্টার জিনিসটা কি। এখন আসেন আরেকটু আগাই তাহলে, এবার আস্তে আস্তে। এটা আমাদের এদিকে খুব কম হয়েছে। ওকে, কি হয়েছে আমাদের এখানে? যেটা হয়েছে সেটা হলো নদী ভাঙন, খুব সিরিয়াস প্রবলেম, এবং আল-আকসার অনবরত এটা ঘটেছে। ঠিক আছে, নদী ভাঙনের সিরাজগঞ্জ ভেঙে যাচ্ছে, চাঁদপুর ভেঙে যাচ্ছে, কি কমন দেখ, প্রতিদিন একটু একটু করে ভাঙতেছে। কখনো কখনো একটা বড় একটা অঞ্চল ভেঙে শরীয়তপুর ভাঙতেছে, এগুলো খুব কমন। কিন্তু যেটা কমন না, এই যে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার যেটা বলতেছি, ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার, হোল ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারটাই পানিতে ডুবে গেছে, তলে গেছে। ভেরি রেয়ার এটা। একটা হলো এরই, একটা হলো আমাদের দিকে সবচেয়ে বড় এফেক্টের জায়গা হচ্ছে নোয়াখালী। ওর যে হেডকোয়ার্টার ছিল এটা, যেটার নাম অতীতের হেডকোয়ার্টার নাম হলো সুধারাম বলতে, এটাই ছিল ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার সুধারাম। এখন সুধারাম থানা আছে আশেপাশের জায়গাতে মিল। আমরা অনেকদিন ছড়াই গেছি, এবার একটু গুছিয়ে বলতে হবে। তাহলে শুরু হয়েছিল আসলে নোয়াখালীর সুধারাম, 51 সালে এটা ভেঙে যাচ্ছে। হেডকোয়ার্টার যেটা ছিল, হেডকোয়ার্টার পুরাটাই পানি লেগেছিল। আমি গেলে শর্ট করার জন্য দ্রুত আরেকটা জায়গার নাম বলি একই রকম। এই ডিস্ট্রিক্টের নাম হলো মুর্শিদাবাদ, ওয়েস্ট বেঙ্গলে এখন। এটাও ভাগীরথী নদীর তীরে, গঙ্গা ভাগীরথী। পুরনো যে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার অফ মুর্শিদাবাদ, এটা পানিতে চলে গেছে একই রকম। পরবর্তীকালে তলায় যাওয়ার পর তো ডিস্ট্রিক্ট সদর তো আর বসে থাকতে পারে না, ডিসির অফিস তো একটা লাগবেই। ডিসির অফিস পরে যেখানে গড়ে তোলা হয় মুর্শিদাবাদে, মানে পুরো ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ তো রয়ে গেছে, খালি পার্টিকুলার হেডকোয়ার্টারটা ডুবে গেছে, পুরা হেডকোয়ার্টারটাই পানি নিচে চলে গেছে। তখন তারা পরে যেখানে আবার নতুন করে হেডকোয়ার্টার বানায়, ওই জায়গাটার নাম হচ্ছে বহরমপুর। এখন কেউ যদি বলে আমাকে এখন দেখান আপনি, মুর্শিদাবাদ হেডকোয়ার্টার, মুর্শিদাবাদ জেলাটা, মুর্শিদাবাদ হেডকোয়ার্টার যাবো আমি, মানুষ বলবে হেডকোয়ার্টার বহরমপুরে নিয়ে যাচ্ছে, বলে এটা তো বহরমপুর। না,
নতুন করে বানানো হেডকোয়ার্টার। ঠিক সেরকম সুদারামেকে হেডকোয়ার্টার যদি বলতে সুদারামে নিয়ে যায়, সুদারামে পাবে না, পানি ডুবে গেছে, বাকি কিছু অংশ রয়ে গেছে, এটা এখনো সুদারাম থানা বলে পরিচিত আছে। আর হেডকোয়ার্টারটা সরাই নিয়ে এসে যেখানে নতুন করে করা হয়েছে এইটার নাম হলো মাইজদি। মাইজদি অনেক বড়, এই কারণে সবচেয়ে বড় রেল স্টেশন, যদিও ট্রেনটা মাইজদি থেকে আসে না, তা আগের একটা উজানের স্টেশন আছে, সেখান থেকে মাইজদি হয়ে ঢাকায় আসে। তাহলে মাইজদি হলো নতুন করে গড়ে নেওয়া যে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার, ওটা হলো মাইজদি। তার মানে নোয়াখালী বলতে যেটাকে চিনবেন আপনি, মানে নোয়াখালী যাচ্ছে, তো গেছিলেন কই? আমি তো মাইজদি গেছিলাম, হচ্ছে কাহিনী। তার মানে অরিজিনাল হেডকোয়ার্টার পানিজদি হয়ে গেছে। তাহলে এই একটা তুলনীয় জায়গা বললাম, মুর্শিদাবাদে বহরমপুর। মুর্শিদাবাদ বলে কিছুই পাবেন না। সিরাজদৌল্লার আমলে যা কিছু, সেই সময় তো মুর্শিদাবাদ সবচেয়ে বড় টাউন, সবচেয়ে গুরুত্বপূর্ণ টাউন। হাজারদুয়ারি থেকে শুরু করে কত কত জানে, মোগল আমলে যা কিছু আছে, আর্কিটেক্ট, যেটা আমরা কি বলি, প্রত্নতাত্ত্বিক যা কিছু আলাপ আছে, সেগুলো তো মুর্শিদাবাদে পাবেন আপনি। কিন্তু সেই মুর্শিদাবাদ পানিতে ডুবে গেছে, আছে এখন কোথায়? বহরমপুরে পাইবেন আপনি। ওকে, তাহলে মাইজদি থেকে বহরমপুরে, মাইজদি আর বহরমপুরের মিলটা আপনাদের দেখাই দিলাম। কিন্তু এটার সাথে নোয়াখালী বলার কি সম্পর্ক? ঘটনা হচ্ছে কি, এখন দেখেন, আমাদের এখানে গ্রাম থেকে শহরের লোক আসবে, ইজ মোস্ট কমন। কেন আসবে? এটা এখানে আমাদের এখানে না, সারা দুনিয়ার নিয়ম এটা। কি হবে সেটা? সেটা হলো ছড়াই ছিটায় থাকা লোকগুলা ক্রমশ বেটার জীবনযাপনের সুবিধার জন্য কাছাকাছি শহরের দিকে রওনা হবে। ট্রান্সফার, যেটাকে আমরা বলি মাইগ্রেশন, মাইগ্রেট করে কাছাকাছি বড় শহরে যাবে, বড় কাজ পাওয়ার জন্য, বেটার লাইফের সুবিধা পাওয়ার জন্য। প্রত্যেক আরেকটু বড়, প্রত্যেক আরেকটু বড়। কেউ কেউ তো কপাল খুব ভালা, ডাইরেক্ট চলে গেছে রাজধানীতে। একদম প্রত্যন্ত মহসলে ছিল সে একটা, ওখান থেকে ডাইরেক্ট চলে গেছে কারো হাত ধরে, ডাইরেক্ট এই রাজধানীতে চলে গেছে। আর যে পারে নাই, সে প্রথমে উপজেলা হেডকোয়ার্টার, উপজেলা থেকে লাভ দিয়ে একেবারে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার চলে গেছে কেউ। ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার থেকে আপনার রিজিওনাল হেডকোয়ার্টার, মানে যেটাকে আমরা বলি ডিভিশন, ডিভিশনাল হেডকোয়ার্টার চলে গেছে ডাইরেক্ট। তো যত বড় শহর তত সুযোগ সুবিধা বেশি। তাহলে মাইগ্রেশন মোস্ট কমন জিনিস একটা, এটাকে আমি এক কথায় বলছি মাইগ্রেশন। মানুষ মাইগ্রেট করে কেন? মাইগ্রেট করার অনেকগুলো কারণ হলো ওই সুযোগ সুবিধাগুলো, লাইফ, ইজি লাইফে। যেমন ধরেন ঢাকা শহরে যে পরিমাণ হসপিটাল, বাংলাদেশের সমস্ত কিছু যদি একটা খুব দামি পরীক্ষা নিরীক্ষার মেশিন হয়ে থাকে, স্বাস্থ্য পরীক্ষা, দেখা যাবে সেটা বসানো হয়েছে হয় সিএমএইচ আর নাহলে ডিএমএইচ। মানে ঢাকা শহরে এটা হবে, অন্য কোনো ডিস্ট্রিক্টে হওয়ার আগে। সব ফেসিলিটি আপনি জড়ো করতেছেন রাজধানীতে, তা মানুষ ছুটবে না? সবচেয়ে ভালো কলেজ, সবচেয়ে ভালো মেডিকেল, সবচেয়ে বুয়েট, আরে বাবা বুয়েট তো ঢাকা জায়গা কোথাও নাই, আপনি ঢাকা আসবেন তো কই যাবেন? সো যেহেতু এখানে সব সুবিধাগুলো জড়ো করতেছেন আপনি, তাহলে অটোমেটিক্যালি সবার চেষ্টা থাকবে ওখানে যেতে। এগুলো একটা। আর আরেকটা কি হয় আসলে, যত দিন যাচ্ছে তত লোক সংখ্যা বাড়ছে। আপনার নানার আমলে জমি যত ভাগ হয়েছিল অরিজিনাল আপনার ভিটেমারিটা, আর কি পরিমাণে নতুন আপনার ভাই বেড়াদার জন্মাইতেছে, আত্মীয় স্বজন, আর তত জমিটা ভাগ হচ্ছে। একটা পর্যায়ে যে জনসংখ্যা বৃদ্ধির কারণে, নর্মাল বৃদ্ধি কিন্তু অতিরিক্ত বৃদ্ধি না, বৃদ্ধির কারণে আপনি আস্তে আস্তে একই জায়গায় সুযোগ সুবিধা, একই ফ্যামিলির ভিতরে যথেষ্ট না এটা। ফলে বেটার সুবিধার জন্য, পড়াশোনা, এটা সেটা বলার জন্য আপনারা আরো বড় শহরে যেতে চাইবেন। এটাকে বলছেন মাইগ্রেশন। যেমন আরেকটা বলি আমি, আপনি আরেকটা মজার জিনিস পাবেন আপনি, যেটাকে বলি 1900 সালের পরে, যেটা ব্রিটিশ আমল, 1900 থেকে 1947 ধরে, এই সময়টা আমাদের এখানে যত উপন্যাস লেখা হয়েছে, উপন্যাসের নায়ক দেখবেন পূর্ববঙ্গের কোন একটা ডিস্ট্রিক্টের লোক, কলকাতা চলে গেছে, পড়ালেখা করছে, আর জায়গির থাকতেছে। এই জায়গির থাকতে থাকতে এইবার ওকে নিয়ে কাকাই লাগছে বড় লোকদের মধ্যে, কার মেরে বিয়ে দিকে, আলটিমেটলি জায়গির মাস্টারের সাথে বিয়ে দিচ্ছে। এটা মোস্ট কমন ছিল এটা। এবং এই জায়গির মাস্টাররাই হতো সিনেমার নায়ক।
তার মানে যে লোকটা এই মাইগ্রেটেড লেবার সে হয়ে যাচ্ছে নায়ক। কেন? এটা ফলো করবে। আব্দুল্লাহ বলে যে গল্প আছে, এটা আমার এখন মনে পড়তেছে না। প্রত্যেকটা গল্পের ভিতরে দেখবেন নায়কের পেশা কি, নায়ক হলো জায়গির থাকা কলকাতায় পড়তে যাওয়া একটা টিচার বা স্টুডেন্ট। ওই সময় নায়কদের মানে নায়ক মাত্র এই টাইপের লোক হবে। আচ্ছা, আবার দেখেন তার বাবার বাসা কিন্তু এত ইয়ে না, মানে গরিব না, কিন্তু বাসার বাড়তি পয়সা নেই, এটা হতে পারে। আরেকটা হতে পারে বাসার কেউ একটা সন্তান এক্সেপশনালি একটু রেজাল্ট ভালো করছে, ও চলে গেছে কলকাতায় এক্সেপশনালি, আর ওকে কলকাতায় গিয়ে পড়ার খরচ দেওয়ার মতন আবার ফ্যামিলির অবস্থা নাই। ফ্যামিলি নিজে চলতে পারে, কিন্তু একেবারে কলকাতায় গিয়ে রেগুলার টাকা পাঠায়, জমিদারের ছেলে ছাড়া সম্ভব না। কিন্তু অত না, কিন্তু সে পারে আবার করতে। এই তাহলে ওই সময়কার এই উপন্যাসগুলো দেখবেন এই টাইপের, এই 1900 থেকে 1947 সালের দিককার আছে। আগে আগে শুরু হয়েছে, কিন্তু ওই সময় সবচেয়ে বেশি এটা তার রিফ্লেকশন হলো উপন্যাসগুলা। ওই সময় যত মুসলমানদের জীবন কাহিনী নিয়ে উপন্যাস হচ্ছে সবগুলো নায়ক দেখবেন এরকম। ওকে, সো মাইগ্রেশন ইজ এ ভেরি কমন থিং। তাহলে মাইগ্রেশন হচ্ছে যত আপনার প্রত্যন্ত অঞ্চল থেকে ক্রমশ কাছাকাছি বড় শহরে যেতে থাকবেন, এটা হচ্ছে মাইগ্রেশন প্যাটার্ন। আর আরেকটা হলো গ্রামে করতে না কৃষিকাজ। আপনার মাইগ্রেশনের ভিতর দিয়ে আপনার পেশা স্টাইল বদলে যাবে। আলটিমেটলি আপনি হয় কারখানায় যাবেন, আইদার ইঞ্জিনিয়ার হিসেবে আর নাহলে শ্রমিক হিসেবে, কিন্তু জিনিসটা মাইগ্রেশন বেসিক্যালি। আপনি নতুন নতুন পেশা যাবে করতে চাইবেন, আপনি কৃষির উপরেই সবাই ভরসা করে থাকবেন, এই কৃষিভিত্তিক পেশা হবে না। নতুন নতুন পেশা মোস্ট কমন ট্রেন্ড, কিন্তু এটা শুধু বাংলাদেশে না, সারা দুনিয়াতে একটু এদিক ওদিক হয় আর কি। আর লেবারের শর্টেজ যাবে, যে নতুন কারখানা করতে যাচ্ছেন আপনি, এটা লেবার কই পাবেন আপনি? ওকে তো অবশ্যই কৃষিকাজ থেকে আসতে হবে। সো কৃষির এই বাড়তি শ্রমিকটা এসে শহুরের শ্রমিক হবে। শুরুর দিকে থাকবে কামার কুমার এই টাইপের কাজ, যেটাকে ক্রাফটসম্যান বলি আমরা। পরবর্তীকালে এটাই বড়, একটু বড় 20-25 জনের শ্রমিক নিয়ে কাজ করতে পারে এমন একটা কিছু। এখান থেকে বড় হয়ে 100-200-1000 আদমজি জুট মিল টাইপের চেপে হয়ে যাবে। তাহলে এই হচ্ছে মাইগ্রেশনের প্যাটার্ন গুলো এরকম হয় আসলে। তার মানে আপনি মাইগ্রেশনের প্যাটার্নের কারণে একটা সাধারণ রূপ আছে যে গ্রাম থেকে মানুষ শহরে আসবে, এটা হচ্ছে বাংলা কথা। ওকে, কিন্তু সেইটা আর এই যে ভাঙনের ফলে একটা মাইগ্রেশন হবে, এই ভাঙনের ফলে যে মাইগ্রেশনটা হলে মারাত্মক। এই যে ভাঙনের ফলে 1951 ভাঙনের ফলে এবার যে মাইগ্রেশনটা হবে, এইটা অ্যাভারেজ আর শর্ট ডিস্ট্রিক্টের বেলায় যা ঘটবে নোয়াখালীর বেলায় তা ঘটে নাই। এই হচ্ছে ফারাকের জায়গা। দুটাকে আলাদা আলাদা করে বুঝবেন। কিন্তু একটা হচ্ছে সাধারণ সব ডিস্ট্রিক্টের লোকই জেলা শহর কেন পারলে ঢাকায় যায়, আর এই নোয়াখালীটা হলো বিশেষ, যেহেতু সবার বাড়িঘর ভেঙে গেছে। এখন আসেন, আপনি চলে গেলেন তার একটা ডিস্ট্রিক্টে, বাংলাদেশের যতগুলো ডিস্ট্রিক্ট আছে পায়ে হেঁটে বা তৎকাল দিলে নদী আর নালে রেলওয়েতে কোনো মতে চড়ে বসছেন, আরেক ডিস্ট্রিক্টে চলে গেছে, শুনছেন আচ্ছা দিনাজপুর বর্ধিষ্ণু এটা প্রচুর দাম হয়, তাহলে ওখানে যাই নিশ্চয়ই এটা কাজ করবে। তাহলে নোয়াখালীর ছেলেটা চলে যাচ্ছে ওখানে, উইদিন দ্য বাংলাদেশ, উইদিন দ্য ইস্ট বেঙ্গল, যত জায়গায় ছড়িয়ে পড়া যায়। তাহলে এই যে নোয়াখালীর লোকেরা 51 সালের পর থেকে ছড়িয়ে পড়বে এখন দুনিয়া, কারণ 51 সাল মনে রেখেন, এরপরে কিন্তু এটা কিন্তু তখন আলাদা হয়ে গেছে। আপনি চাইলে আর কলকাতা যেতে পারছেন না, পাসপোর্ট ভিসা টিসা অনেক অনেক কিছু লাগবে। আপনি এখন ছড়িয়ে পড়বেন বাকি সব ডিস্ট্রিক্ট গুলো। ওকে, এটা হচ্ছে আসল জায়গা, সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে। এখন আপনি দিনাজপুর নোয়াখালীর লোক গেছেন দিনাজপুরে, গিয়ে কি করবেন? মনে রাখেন দিনাজপুর তো নিজেই আর একটা জেলা, তো এমনকি বিকাশিত লাভ করছে যে সে আরেক দেশে আরেকটা ডিস্ট্রিক্টের লোককে চাকরি দিতে পারে, জায়গা দিতে পারে না, এগুলো চাকরি ফাকরি করতে আসবে। তখনও তো অর্থনীতি বলতে কৃষি অর্থনীতি। তাহলে সে যাওয়ার যদি কৃষিতে কাজ করতে যেত, বলে আমার কৃষিতে লেবারের শর্টেজ হয়েছে, আমারই তো লেবার বাড়তেছে ক্রমশ, আমি আবার তোমার চাকরি দিব কই? তাহলে কৃষিতে ডিস্ট্রিক্টে গিয়ে কৃষিতে ঢুকে পড়া সহজ না, সম্ভব না আসলে বেসিক্যালি, বরং উল্টাটা ওই দেশের লোকই তো ভাগে যাচ্ছে ওই জেলার লোক। তাহলে ওখানে আপনাকে নিবে না, তাহলে ওখানে গিয়ে কি করবেন আপনি? পেটে তো ক্ষুধা। আপনি ওখানে গিয়ে
কি করবেন? তার আগে অন্য একটা কথা বলি। এখন যে শব্দটা ইউজ করবো বারে বারে, সেটার নাম হলো এক্সচেঞ্জ। হোয়াট ইজ এক্সচেঞ্জ? এক্সচেঞ্জের আমরা যে অর্থে এক্সচেঞ্জের বাংলা করব, ওইটার বাংলাটা হলো বিনিময়। আমরা এখন কার্ল মার্কস ইকোনমিক্সে ঢুকে যাচ্ছি একটু একটু। বিনিময়, বিনিময় মানে বিনিময় না, আমি কলাটা দিব, আপনার মূলাটা নিব, আপনার চাউলটা নিব, আমি গম দিব। এটার মানে হলো এক্সচেঞ্জ। আপনি বিনিময় করেছেন। বিনিময় মানে এখানে এই বিনিময়টা পণ্য বিনিময় অর্থে ধরলাম। আপনার বাড়তি জিনিসটা আপনি আমাকে দিয়ে দিলেন, আমার বাড়তি জিনিসটা আপনাকে আমি দিলাম। এটা তো এতক্ষণ মনে হচ্ছে না বিনিময়, বুঝলাম, পণ্য বিনিময় বুঝলাম না। আপনাকে আমি বুঝে ফেলছি আসলে হোয়াট ইজ সোসাইটি, সমাজ কি, এটাই বুঝেছি। সমাজের প্রত্যেকটা লোক প্রত্যেকটা লোকে বিনিময় করে, করার পরে তাদের মধ্যে যে সম্পর্ক গড়ে ওঠে, ওটাকে বলে সমাজ। সমাজের সবচেয়ে সুন্দর ডেফিনেশন, অনেক ডেফিনেশন হবে। এরপরে আরো আসে, এখানে আরেকটা ঘটনা ঘটে মারাত্মক। বিনিময় জিনিসটা কি? আর বিনিময় কিন্তু অনেক ধরনের। কার্ল মার্কসের কাছে বিনিময় কিন্তু মানে আপনি প্রেম বিনিময় করেছেন কারোর সাথে, ওটাও এক্সচেঞ্জ। কার্ল মার্কসের ডেফিনেশন অনুযায়ী হিউম্যান রিলেশনে কিছু বাদ দেয় নাই, সব এক্সচেঞ্জই, বিনিময়ই হলো আসলে। ইভেন লাভ এক্সচেঞ্জে ওটাও বিনিময়, ওটাও এক্সচেঞ্জ। এই জন্য লাভ এক্সচেঞ্জ বলে ফেললাম। দেখেন, ইভেন আরো একটা মজার শব্দ সে ইউজ করে, হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ? ভাষা। ভাষার মূল কথাটা হচ্ছে ভাব বিনিময়। আপনি যে এক্সচেঞ্জ করবেন, আমার কলাটা দিয়ে তোমার মূলাটা নিব, কেমনি করবেন? প্রথমে আকার ইঙ্গিতে বলবেন, পরে ও ওর কমিউনিটিতে কোন ল্যাঙ্গুয়েজে কথা বলে ওই শব্দটা বাইরে করে নিয়ে আসবে, ওটা আপনি ব্যবহার করতে থাকেন। ভাষা চালু হচ্ছে। তাহলে ভাষা হলো আর একটা এক্সচেঞ্জ। সবচেয়ে আগে শুরু হয় ভাষা দিয়ে। আপনি একটা ইউনিয়নে থাকেন, পাশের ইউনিয়নের লোককে ঠিক মতো চিনেন না, ওদের বাড়তি কি জিনিস আছে, কোন জিনিসটা ভালো বানাতে পারে তাই জানেন না। একটা পর্যায়ে জেনে গেছেন, এবার আপনি ওকে দিচ্ছেন, ওরটা আপনি নিচ্ছেন, ফলে কি হবে? ওর ভাষাটা আপনি জেনে যাচ্ছেন, আপনার ভাষাটা মনে হচ্ছে। এই দেখেন, ভাষার এক্সচেঞ্জ, লাভ এক্সচেঞ্জ থেকে শুরু করে ওরই একটা হলো পণ্য বিনিময়। ক্লিয়ার? এখন আর এর পিছনে আর একটা ফিলোসফিক্যাল দিক আছে আবার। কেমন? অ্যাকচুয়ালি তার মানে এক্সচেঞ্জ মানে কি? কার্ল মার্কস বলবে এক্সচেঞ্জ মানে হলো তোমরা পরস্পর পরস্পরকে স্বীকৃতি দিলা। কি স্বীকৃতি দিলাম? যে তুমি আমার সমাজে আসো। তাহলে বিনিময় মানে হচ্ছে প্রত্যেক লোক আর এক মানুষকে, একটা লোককে স্বীকার করে যে হ্যাঁ তুমি আছো এই সমাজে, আমি আছি। প্রমাণে যে এক্সচেঞ্জ করছি। তাহলে এক্সচেঞ্জের ভিতর দিয়ে বলা হয়ে যায় না জানতে যে আমরা পরস্পরকে স্বীকার করে নিলাম। এই যে স্বীকার করে নিলাম, ফলে আমাদের মধ্যে একটা সমাজ তৈরি হয়েছে। তাহলে সমাজ হচ্ছে পারস্পরিক অস্তিত্ব স্বীকার করে নেওয়া। ক্লিয়ার? এর ভিতরে সবচেয়ে ক্রুশিয়াল জায়গাটা হচ্ছে পণ্যের বিনিময়। ভাষাটার সাথে এগুলো তো আছেই, কষ্ট লাগে না, কিন্তু পণ্যের সময় কিন্তু শ্রম লাগছে, পণ্যটা লাগছে। এইবার এখন ভাষার এই পণ্যের যে বিনিময়টা করেছেন, তাহলে নোয়াখালীর লোকটা আমার দিনাজপুরে আছে, আমার ওর কাছ থেকে কিছু নিতে হবে, নাহলে ওকে বিনিময় করবো কি করে, নাহলে ওকে রিকগনাইজ করবো কি করে, স্বীকার করবো কি করে তুমি আমার সমাজে এখন আসো বা থাকবা। এ ফাঁকা একটু বলে দিই, আচ্ছা এটা কন্টিনিউ করি। তাহলে নোয়াখালীর লোকটা যখন যাবে, তখন সে কি দিবে? কিছু দেওয়ার না। লেবার আছে, তো লেবার তো ওদের লাগবে না, ওদের যথেষ্ট এক্সট্রেস লেবার আছে, তাই হয়। ও বলে যে তুমি কি পারো? বলে আমি ভালো আজান দিতে পারি। প্রথমে জায়গির টাইপের বাসা একটা জায়গা বানায় নিলেন, মসজিদে আশ্রয় নেবেন আপনি। এরপর বলুন আমি ভালো আজান দিতে পারি, আপনাদের মুয়াজ্জিন তো বুড়া হয়ে গেছে, বয়স হয়ে গেছে, অথবা সে যথেষ্ট ছোট, এরকম কিছু না কিছু একটা অজুহাত তো আর থাকবেই। আমি ভালো আজান দিতে পারি, একদম খুব সঠিক উচ্চারণে আপনি আজান দিচ্ছেন, সভাপতি গ্রাউন্ড মানুষ পছন্দ করে নিয়েছে, আপনাকে মুয়াজ্জিন বানিয়ে দিচ্ছে।
এবং বিভিন্ন বাসা থেকে ইয়ে করে ঠিক করে দেওয়া হচ্ছে, আজকে এই বাসা এই এক সপ্তাহ এই বাসা, এক সপ্তাহ ওই বাসা থেকে আপনার খাওয়া আসছে 3 বেলা। মসজিদে তো তাই হয়। তাহলে এই যে আপনি আজানটা দিলেন, এর বিনিময়ে ওই কমিউনিটির লাভ হচ্ছে একটা, এর বিনিময়ে ওরা আপনাকে খাওয়া দিচ্ছে। সো দের ইজ এ পারস্পরিক এক্সচেঞ্জ, পারস্পরিক স্বীকৃতি। সেম 2 দিন পরে বললেন যে আমি না আমপাড়া জানি, এগুলা আরবি পড়াতে পারি, কোরআন শরীফ পড়ানোর মতন। প্রথমে তো অক্ষর চিনতে হবে, আমি আপনার বাচ্চাদেরকে এগুলো পড়াইতে পারবো। তেমনি বাচ্চা পড়ানোর জন্য রেখে দিলেন, মানে নতুন পেশা খুঁজে বের করে নেওয়া হচ্ছে। ক্লিয়ার? তার মানে ওই সময় ওই সমাজে এক্সচেঞ্জ সিস্টেমটা খুব ডেভেলপ করে নাই। ওই অবস্থা তো আমরা এক ধরনের এক্সচেঞ্জ করি। এইটাই হচ্ছে আজান দেওয়া, বাচ্চা পড়ানো, এগুলা। এই ফাঁকে একটা বাড়তি কথা বলি, মজার কথা। ভিক্ষুক থাকে সমাজে, ভিক্ষুক কি দেয়? তাহলে সমাজ কেন স্বীকার করবে তুমি আমার সমাজে আসছো? ভিক্ষুক বলে, হুজুর ভাই সব চিন্তা করেন না, আমি আপনার জন্য দোয়া করব। কি বুঝছেন? আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করব। So that became exchange. মজা না? আমি তো কখনোই এভাবে চিন্তা করেন নাই যে ভিক্ষুক তাহলে কি দেয় সমাজকে। ভিক্ষুক দোয়া করে আপনার জন্য। তো সমাজ এক্সচেঞ্জের সমাজ, ঠিক আছে? তাহলে এইবার নোয়াখালীর লোকটা গিয়ে কি এক্সচেঞ্জ করবে? এই ধরনের কিছু না কিছু একটা বেছে নিবে। এই জন্য নোয়াখালীর লোক ছড়ায় পড়ছে সব বাকি সব ডিস্ট্রিক্ট গুলাতে। কবে থেকে শুরু হচ্ছে? কেন শুরু? যখন সমূলে ভেঙে গেছে। এবার ওখানে থাকতে থাকতে আজকে একটু আছে, কালকে মোটামুটি একটা জায়গায় সেটেল হয়ে গেছে, পাখার মুদি দোকানে কর্মচারী হিসেবে ঢুকছিল। এখন তার বোন বলতেছে, ভাইজান তো বাগিনাটা তো খুব খারাপ অবস্থা, আপা তুমি পাঠাই দাও আমার এখানে, অমুক 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 জায়গায় বাগিনার জন্য একটা কিছু করে এলাম। কি করবে? মুদি দোকানের পাশে একটা চায়ের দোকান, ভাগিনাকে ওখানে বসে দিচ্ছে। এই জন্য বলবেন নোয়াখালীর একবার যেখানে ঢোকে না, এ খালি দেখবেন যে পুরো আত্মীয় স্বজন নিয়ে আসছে। ভাই আত্মীয় স্বজনকে নিয়ে আসছে, শখে নিয়ে আসছে, ও তো ওদিক পিছনে কিছু নাই, যত ভেঙে রেখে গেছে, থাকবো কই? তাহলে ভাগ দেখেই তো আনবে। এই জিনিসটা আমি প্রথম রিয়েলাইজ করি বইটা পড়ার সময়। আমাদের যে মেকানিক্যাল স্টুডেন্ট আমি ছিলাম, তা আমাদের ওয়ার্কশপে যে লোকটার ওই যে ইয়ে টাইপের অ্যাকচুয়ালি লেবার, বাট দক্ষ লেবার, সে আমাদেরকে বুঝাতে পারে যে কি করে এই ইয়েগুলা ছাঁচ যে বানানো হয়, ছাঁচের মধ্যে গরম লোহা ঢেলে দিয়ে আবার কিছু একটা বানানো, এগুলো পড়ার জন্য যে ট্রেনার, এই ট্রেনার হিসেবে লোকটা কাজ করতে। সে করছে কি, তার ছোট বাইরে নিয়েছে আমাদের হলের পাশে আরে টঙের দোকান বানিয়ে দিচ্ছে তার ভাইকে। ওই টঙের দোকানে আমরা দিব্যি চা কেক খাইতেছি, পেস্ট্রি খাইতেছি। সত্তার নাম ছিল, সত্তার এখনো মনে আছে আমার, সত্তার ভাই। এটা মোস্ট কমন। সে তো তখন তার বাইকে নিয়ে আসবে, ভাতিজাকে নিয়ে আসবে, বাগনাকে আনবে। ভাই ক্রাইসিস থাকলে তো করবেনই আপনি, কিন্তু আমরা মনে করি এটা হলো নোয়াখালী আসো। বুঝছেন কথাটা? তার মানে আপনার আমার যারা কমন ডিস্ট্রিক্টের লোক, তাদের বেলায় এই ক্রাইসিসটা অত তীব্র হয় নাই, যে তীব্রতাটা নোয়াখালীতে হয়েছে 51 সালের পর। তাহলে যে জিনিসটা অন্য ডিস্ট্রিক্ট হয় নাই, সেই জিনিস নোয়াখালী হয়েছে। এখন আসে আর একটা জিনিস, সিনেমা একটা ডায়লগ আছে নাটকের, আজকালকার দুনিয়াটা চালাক চতুর নাহলে চলা যায় না, বুঝছেন না? তাহলে আপনাকে এখন চালাক চতুর হওয়া ছাড়া আপনি কি পারবেন? আর এই যে চালাক চতুর হয়েছেন, ওইটাকেই বলতেছেন নোয়াখালী। ভাই ক্রাইসিসটা দেখেন, মাইগ্রেশন প্যাটার্নটা দেখেন, এদের বেলায় মাইগ্রেশন একটু ডিফারেন্ট। দিনাজপুরে আর একটা মজার কথা বলি, দিনাজপুরে বা পুরোনো ডিস্ট্রিক্টে বা বাংলাদেশ না, যে কোনো এগ্রিগেরিয়ান সোসাইটিতে হয়, প্রথম যে জিনিসটা তারা করতে শুরু করে, মানে ধরেন যে নতুন পেশা তৈরি হয় কোথা থেকে, নতুন পেশা তৈরি হওয়ার সময় দেখবেন যে তারা প্রথম পেশা হলো মুদি দোকান, চাল গমের ব্যবসা করি। মুদি মানে হলো তেল কোথায় পাওয়া যায়, শেষের তেল,
পেঁয়াজ রসুন শুকনা, মানে মুদি বলতে যা বোঝায় মুদি মুদি জিনিস করতে গেছি আর কি। আসলে আমাদের বাংলায় পুরানা মুদি দোকানদার সব সাহারা, হিন্দু সাহা ইউজুয়ালি হবে। তো যেহেতু তাদেরও আর একটা মাইগ্রেশন আছে, ইন্ডিয়া চলে যায়, তাহলে ওই জায়গাটা দখল করছে দিনাজপুরের। এখন ওই প্রধান যে মুদি ব্যবসায়ীটা, সে আবার ইম্পোর্টও করবে আজকালকার দুনিয়ায়। এই লোকটা পাটোয়ারি, মানে নোয়াখালীর লোক। বুঝতে মাইগ্রেশন প্যাটার্নটা কেমন করে বদলে দিচ্ছি। এখন আপনি এটাকে চোখ টাটানি জায়গা থেকে দেখতে পারেন, নর্মাল কেস হিসেবে দেখতে পারেন, কিন্তু আপনি যে সোশ্যাল এক্সচেঞ্জের ব্যাপারটা মাথায় রাখেন তাহলে কিন্তু পরিষ্কার বুঝবেন। এখন বুঝতেই পারেন ওদেরকে তো অন্যদের চেয়ে একটু আলাদা করে ভাবতে হচ্ছে। আমার কি লাভটা বেশি ভাবতে হচ্ছে ওদেরকে, এই আমার কি লাভটা ওরা ভাবা শুরু করছে অন্য আর সব ডিস্ট্রিক্টের চেয়ে আগে। এই জন্য বলা হচ্ছে নোয়াখালী রাজধানী দাম। আর একে যদি পজিটিভলি দেখেন, যেহেতু ওর পায়োনিয়ার অ্যাকচুয়ালি, যেটা আপনি পরে করবেন, কারণ মাইগ্রেশন হবেই, গ্রামের লোক শহরে আসবেই। মাইগ্রেশন দিক থেকে খেয়াল রাখেন, বড় পিকচারটা খেয়াল রাখেন, তাহলে নোয়াখালীদেরকে এনেই মনে হবে। আর নোয়াখালী তো আপনার জন্য প্রতিদ্বন্দ্বী। আসলে আপনি অন্য ডিস্ট্রিক্টের লোকেরা যেটা পরে করবেন, ওটা নোয়াখালীর লোকটা আগে করছে, কারণ ক্রাইসিসটা আগে ফেস করছে। সব ঘটনার গোড়া হলো এই কারণ। আচ্ছা, আরেকটা কথা বলে এখন শেষ করবো। আমি মোটামুটি বুঝাই দিয়েছি জিনিসটা কি আসলে। এখন শেষ একটা ঘটনা বলবো। ডায়মন্ড হারবারের কথা বলছিলাম, কলকাতার ডায়মন্ড হারবার পোর্টটার নাম, পোর্ট এলাকাটার নাম হলো ডায়মন্ড হারবার। ডায়মন্ড হারবার পোর্টে লেবার লাগবে, সবচেয়ে বেশি সংখ্যক চাঙ্ক লেবার হলো নোয়াখালী 51 সালের আগে থাকতে। সম্ভবত মূল কারণ হলো ওই পোর্টের সবচেয়ে কাছে যারা তাড়াতাড়ি পৌঁছতে পারত তারা হলো নোয়াখালীর লোক, ডাইরেক্ট লঞ্চিং। হোয়াট এভার দ্য রিজন, পোর্টের বেশিরভাগ শ্রমিক ছিল নোয়াখালী এই ডিস্ট্রিক্টের লোক। ফলে 47-এ যে দাঙ্গাটা হয়, সবচেয়ে বেশি কাটা পড়ে এই নোয়াখালীর লোকগুলা, শ্রমিকগুলা ডায়মন্ড হারবারে মুসলমানদের। এরই রিয়াকশন এইবার নোয়াখালী থেকে হিন্দু মারা শুরু হচ্ছে। এগুলো বলে লাভ নাই, কে কে আগে ভালোবাসছে, কে আগে খুন করছে কাকে, এগুলো বলে লাভ নেই। যেহেতু গান্ধীর হিন্দু বাঁচাইতে হবে, সে ছুটে আসছেন নোয়াখালী। এই জন্য নোয়াখালীর গান্ধীর ছুটে আসছে ওটার কারণে। তো সবাই এটা দেখে, ডায়মন্ড হারবার যে আগে মুসলমান মারছে ওটা কেউ দেখতে চায় না। আহা হা 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 করে এখন গান্ধীর সাথে সবাই চলে আসে। সুরারদিও আসছিল বলে আমি যতটুকু শুনি। নোয়াখালী তো অনেকদিন ছিল, গান্ধী আশ্রম এটা বানাই দিয়ে গেছেন, এটা এখন বোধহয় আছে। সো মাইগ্রেশন নিয়ে একটা, সরি, এই হিন্দু মুসলমান কাটাকাটি নিয়ে একটা কথা বলে শেষ করব। যখন আপনারা বাংলা ভাগ করবেন ঠিক করেছেন, তখন অবশ্যই নেই। হ্যাঁ, এই ধর্মীতে ভাগ হওয়ার মানে বুঝছেন কি হবে? এটি হবে। এটা কেমনে হবে? এটা তো খুব প্ল্যান করে করা হয় না। এই এলাকায় কেবল হিন্দু থাকবে, ভাই ফাঁক দিয়ে দুটা মুসলমান থেকে গেছে, এখন ওই মুসলমানটা এখন ইনসিকিউর হয়ে গেছে। সেম আরেকটা জায়গায় হবে, মুসলমানদের ভিতরে দুটা হিন্দু বাড়ি পড়ে গেছে। তো এরকমই তো ভাবে বাস করছে এরা। তাহলে যখন 1815 সালে রামমোহন রায়রা এই যে হিন্দু ধর্মভিত্তিতে ইন্ডিয়া বানাবেন আপনি, তখন হুসাইন আপনি কি বলতে চাচ্ছেন একটু? এটা পরিণতি কি হবে কখনো খেয়াল করেন না? এই ধর্মভিত্তিতে মাইগ্রেশন একটা বিরুদ্ধে লেগে যাবে, এটা তো সহজ। যে 300-400 বছর ধরে এটা তৈরি হয়েছে কম বেশি। আমি সাডেনলি বলতেছেন ব্রিটিশ ইন্ডিয়া চলে গেলে পরে আমরা এবার ধর্মভিত্তিতে ইন্ডিয়া বানায় ফেলবো, হিন্দু ধর্মভিত্তিতে ইন্ডিয়া বলবো। এর পরিণতি কি হবে এটা বুঝেন নাই আপনি? এই ব্যাককেলে কাণ্ডটা করছেন, ফলে এখানে এখন এরপরে ব্যাখ্যা করতেছে 1940 সালের আশপাশে কে আগে মারছে। আরে ভাই, এই হিসেব করলে পড়া যাবে নাকি কে আগে করছে? আমি তো আকাম করছেন 200 বছর আগে, 100 বছর আগে। আমি কেন হিন্দু ধর্মের ভিত্তিতে কংগ্রেস বানাইতে হবে কেন? বলার সময় আক্কেল ছিল না? শেষ বলে যখন এগুলো কাটাকাটি শুরু হয়েছে তখন বলছে এটা দোষ হয়েছে। আর শুরু করছেন 1815 সাল থেকে। কংগ্রেসের জন্ম হয়েছে 1885, তখন হুঁশ ছিল না। কি বলতেছেন আপনি এটা? তো পাশে পাশে হিন্দু লোকটাকে উঠাই দিবেন আপনি, পাশে পাশে মুসলমান লোকটাকে ভাগাই দিবেন আপনি, কেটে আলাইবেন। কাটেন, এখন দেখেন কি হচ্ছে। এখন এ ওকে দোষ দেয়, ওকে দোষ দেয়।
এই যে আজকে কি হয়েছে দেখেন, আজকে বাংলাদেশে গভর্নমেন্ট এবারকার ক্রিসমাসে 25শে ডিসেম্বর ইন্ডিয়াতে 60টা এলাকায় 60 এলাকায় বড়দিনের যেখানে যেখানে আশ্চর্য হয়েছে ক্রিসমাসের ট্রি বানাইছে, হ্যান তেন যা হয় আর কি অনুষ্ঠান পালনের জন্য, এই সমস্ত জায়গা ভেঙে দিচ্ছে। সেরকম 60টা জায়গায় হামলা হয়েছে। এইটা নিয়ে ইউনুস গভর্নমেন্টের পররাষ্ট্রমন্ত্রী এটা নিয়ে আজকে প্রতিবাদ দিচ্ছে। তোমরা বাংলাদেশে একটা হিন্দু শ্রমিক মারা গেলে না হিন্দু কেন মরলো, এটা নির্যাতন হয়েছে, এটা সাম্প্রদায়িক সংখ্যালঘু নেন এখন। আমরা এবার ক্রিশ্চিয়ানি ফিনিশ স্লোগান দিচ্ছি, কেমন লাগবে এবার? তাহলে মূল প্রবলেমটা জায়গায় দেখতেছেন না আপনি, আর এটা সলিউশনটা কি তাও খেয়াল করতেছেন না। সবার ধর্মের ভিত্তিতে আপনার কমিউনিটি করবেন, আবার এথনিসিটি একটা নিয়ে আসতেছেন আপনি, এই কাজ করেন না। সবাই ইকুয়াল রাইটের নাগরিক, এই নীতিতে যাওয়া ছাড়া আপনার এটা কোনো সলিউশন নেই। ফাঁকে ফোকরে 2-4টে অন্য ধর্মের লোক থেকে যাবে, হয় হিন্দুর ভিতরে মুসলমান থাকবে, না মুসলমানের ভিতরে হিন্দু থাকবে, এই যে এখন খ্রিস্টান থাকা শুরু হয়েছে। সবাইকে সমান রাইট করে দেওয়া ছাড়া এর আর কোনো সলিউশন নেই। তাহলে অরিজিনাল প্রবলেমটা আপনার কি বানাইছি, এটা যদি আমাদের রুলস থাকে তাহলে ফাইনালি শুধু নোয়াখালী দিয়া পরে হিন্দু মুসলমান মারা শুরু করবেন। সো অরিজিনাল সলিউশন বা অরিজিনাল প্রবলেমটাকে আমি আইডেন্টিফাই করলাম। নো এথনিসিটি, এথনিক ভাগাভাগি করবেন না। এথনিক ভাগাভাগি অর্থে কার রাইট কম কার রাইট বেশি এটা করবেন না, এটা মহামারী লেগে যাবে। এটা থামানোর আর কোনো সুযোগ নেই, এবং একবার লাগলে এটা কত যুগ যে লাগবে মিটাইতে, এটা আপনি সবাই বুঝতে পারতেছেন। সো কথা বলতে গেছিলাম নোয়াখালী নিয়ে, কোথায় গিয়ে পড়ছিলাম এটা একটু বুঝেন। সমাজ বোঝার চেষ্টা করলাম, বিনিময় কি তা বোঝানোর চেষ্টা করলাম, ঠিক আছে। আর মনে রাখবেন নোয়াখালীর সেই অর্থে পায়োনিয়ার আমাদের, আমরা যেটা হবো পরে মাইগ্রেশনের ভিতর দিয়ে, ওরা সেটা আগে করে রেখেছে, যেহেতু ওদের ক্রাইসিসটা আগে আমাদের সবার হচ্ছে। থ্যাংক ইউ, শেষ করলাম।